লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সমস্যা নেই জানালেন প্রধান উপদেষ্টা। সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন মান্নান সহ ৫৮ জন। দ্বিতীয় দিনে বাতিল ৭। ভোটে সহিংসতা ঠেকাতে মাঠে প্রশাসনকে সিএসির নির্দেশ। কুষ্টিয়ার ৪টি আসনেই বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস। উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই সংসদে চান ভোটাররা। এবং বিক্ষোভের সহিংসতা চলছে ইরান, নিহত ছড়িয়ে গেছে ৫০০ বলছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস। হাসপাতালে আহতদের চাপ। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ইয়ার ইয়াবাস। রোববার দুপুরে যমুনায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেছেন হ্যাঁ ভোট খুবই গুরুত্বপূর্ণ, এর মাধ্যমে প্রয়োজনীয় রিফর্ম এজেন্ডা বাস্তবায়ন হবে। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, গণভোটে হ্যাঁ ভোটের জন্য অন্তর্বর্তী সরকার ক্যাম্পেইন করছে। মিশন প্রধান বলছেন, তাদের মিশন এখন দেশের সর্বত্র ছড়িয়ে পড়বে। যে একটা বড় ইলেকশন অবজারভার টিম পাঠাচ্ছে, কারণ বাংলাদেশে গণভোটে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বলেছেন, সংস্কার চাইলে গণভোটে হ্যাঁকে জয়ী করতে হবে। রোববার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নাগরিক পদক ২০২৫ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। অনুষ্ঠানে নগর উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসাবে ৮টি ক্যাটাগরিতে সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত উপদেষ্টারাও বিশিষ্টজনেরা একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে নাগরিকদের সরাসরি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। প্রত্যেকটা নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে সচেতন এবং সতর্ক হতে হয়। আপনাদের ভালো বুঝে আপনারা সাধারণ নির্বাচনে ভোট দেবেন, আর গণভোটে সংস্কারের যে প্রস্তাবনাগুলো আছে, যদি সত্যি ক্ষমতার ভর শাসক গোষ্ঠীর কাছ থেকে জনগণের কাছে নিতে চান, তাহলে সংস্কারের পক্ষে থাকবেন। সশস্ত্র বাহিনী সহ ১৬ বিভাগ সংস্থার সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন। এতে ভোটে সহিংসতা ঠেকাতে জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানিতে নিরপেক্ষতা রাখছে ইসি। রোববার শুনানির দ্বিতীয় দিনে অংশ নিয়ে এমন মন্তব্য করলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। বলেন, রিটার্নিং কর্মকর্তারা ছোট ভুলের কারণে মনোনয়ন অবৈধ করলেও ইসি তা আমলে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিচ্ছে। এমআর আসাদের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের ওপর তৃতীয় দিনের মতো শুনানি হয়েছে নির্বাচন কমিশনে। রবিবার ৭০টি আপিলের শুনানি করা হয়। শুনানির পর প্রার্থিতা ফিরে পেয়েছেন প্রায় ৬০ জন। এর মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আর ইসি নামঞ্জুর করেছে ৬ জনের আপিল। স্থগিত রয়েছে ৭টি। যাচাই বাছাই করা হয় প্রার্থীদের বাদ দেবার জন্য নয়, বরঞ্চ তাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা সংশোধন করে যাতে তাদেরকে নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাখা যায়, এই জন্যে সংশোধন করবার সুযোগ অন দ্য স্পট আছে। ওনাকে নমিনেশন বাতিল করা হয়েছিল, আলহামদুলিল্লাহ আমরা ওনার ফিরে পেয়েছি। আমি এফিডেভিট নিয়ে এসেছিলাম এবং আমার যারা স্বাক্ষর দিয়েছে 1%-এ ওই ভোটাররা এসেছিল, তারা এসে বলেছে যে হ্যাঁ আমরাই স্বাক্ষর করেছি, যার কারণে নির্বাচন কমিশন সন্তুষ্ট হয়ে আমাদের আপিল মঞ্জুর করেছেন। এদিকে দলীয় প্রার্থীদের পক্ষে আইনজীবী হিসাবে শুনানিতে অংশ নিতে আসেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। এ সময় কমিশনের রায়ে সন্তোষ প্রকাশ করেন তিনি। বলেন, মপতন্ত্রে প্রভাবিত হয়ে রিটার্নিং অফিসাররা বেশিরভাগ মনোনয়নপত্র অবৈধ করেছেন। একটা লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন। দেশে বর্তমানে আমরা বলবো কিছুটা বিএনপি জামাতের সরকার বিদ্যমান, কারণ তাদের লিস্ট অনুযায়ী প্রশাসন সাজানো হয়েছে। সেখান থেকে নিরপেক্ষতার সরকার
নিরপেক্ষতার প্রশাসন তো দেখাতে হবে, নির্বাচন কমিশনকেই দেখাতে হবে। নির্বাচন কমিশনের এখনই উচিত প্রশাসনকে রদবদল করা। এদিকে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহর সভাপতিত্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সশস্ত্র বাহিনী সহ 16 বিভাগ এবং সংস্থার সঙ্গে বৈঠক করায় নির্বাচন কমিশন। ভোটে সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এবার জাতীয় নির্বাচনে ভোট প্রস্তুতির খবর। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে কুষ্টিয়ার 4টি আসনে ভোট যুদ্ধের প্রস্তুতিতে ব্যস্ত প্রার্থীরা। 4টি আসনেই বিএনপি ও জামাতের প্রার্থীদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। নাগরিক সেবা নিশ্চিত করা সহ এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীদের বেছে নেয়ার কথা জানান এই জেলার ভোটাররা। মিলন খন্দকারের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। 1609 বর্গ কিলোমিটার আয়তনের কুষ্টিয়া জেলায় সংসদীয় আসন 4টি। শিক্ষা, সংস্কৃতি ও ইতিহাসে সমৃদ্ধ এই জেলা নানা কারণে গুরুত্বপূর্ণ। বিএনপির দুর্গ হিসেবে পরিচিত কুষ্টিয়ার 4টি আসন। এবারের নির্বাচনেও দলটির প্রার্থীদের রয়েছে শক্ত অবস্থান। কুষ্টিয়া 1 আসনে মূল লড়াই হবে বিএনপি ও জামায়াত প্রার্থীর মধ্যে। আলোচনায় আছেন অন্যান্য দলের আরো কয়েকজন প্রার্থী। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ের বিষয়ে আশাবাদী সবাই। আমরা ধানের শীষের পক্ষে ভোট করব এবং দৌলতপুরের আসন আমরা জিয়াপনি হাতে তুলে দেব। বাংলাদেশ জামাত ইসলামকে ক্ষমতায় দেন, তাহলে আমরা এই রাস্তাঘাটগুলো, বিশেষ করে আমার দৌলতপুরের সঙ্গে যোগাযোগটা একেবারে সুনিশ্চিত সুন্দর ব্যবস্থাপনা করার জন্য প্রাণ থাকার চেষ্টা করব। মিরপুর ও ভেড়ামারা উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 2 আসনেও প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করা হচ্ছে বিএনপি ও জামায়াতে ইসলামীকে। এখানে বিএনপি থেকে নির্বাচন করার বিষয়ে আগ্রহী ছিলেন অনেক প্রার্থী, যদিও দলটির তৃণমূলের নেতাকর্মীরা কেন্দ্রীয় সিদ্ধান্তের উপরই আস্থা রাখছে। ঐক্যবদ্ধভাবে সকল প্রার্থীদেরকে সাথে করে নিয়েই এই ধানের শীষের পক্ষে এখানে যে নির্বাচনী প্রচারণা তা করা হবে বলে আমি বিশ্বাস করি। ভয় ভীতির উপরে উঠে মানুষ যদি ভোট দিতে পারে, আমি বিশ্বাস করি মিরপুর ভেড়ামারা আসনে বিজয় সুনিশ্চিত। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ইসলামপন্থীদের বিশাল এক জয় বাংলার জনগণ দেখবে ইনশাআল্লাহ। কৌশলগত কারণে কুষ্টিয়া 3 আসনটি সব দলের কাছে গুরুত্বপূর্ণ। এখানে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার আর জামাত থেকে লড়ছেন আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। এছাড়া গণ অধিকার পরিষদ সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের প্রার্থীরাও নামবেন এখানের ভোট যুদ্ধে। আমরা আশা করি আওয়ামী লীগের যে দুঃশাসন, যে অত্যাচার, নির্যাতন, এই সব কিছু মানুষ স্মরণ রেখে তারা বাংলাদেশ জাতীয় দলকে তথা ধানের শীষে ভোট দেবে। বাড়ি থেকে বের হয়ে আমাদের সালামের জবাব দিয়েছে। আমরা আশা করছি এইভাবে আমরা যেতে পারলে আগামীতে নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিপুল ভোটে বিজয় হবে। জেলার খোকসা ও কুমারখালী উপজেলা নিয়ে গঠিত কুষ্টিয়া 4 আসন। সাংস্কৃতিক জনপদ খ্যাত এই আসনটিতে বিএনপির প্রার্থী জেলার সাবেক সভাপতি ও চেয়ারপারসন উপদেষ্টা পরিষদের সদস্য মেহেদী আহমেদ রুমি। এখানে প্রতিদ্বন্দ্বী হিসেবে আছেন জামায়াত ইসলামী আন্দোলন সহ কয়েক দলের প্রার্থীরা। আমি বিএনপি করি, আমি জিয়াউর রহমানের সৈনিক, আমি বেগম খালেদা জিয়ার সৈনিক, আমি তারেক জিয়ার সৈনিক। আমি কোনো গ্রুপ করি না। ওনারা যা বলবেন সেটি আমি বাস্তবায়ন করার জন্য আমার চেষ্টা থাকবে সবসময়। কুমারখালী থেকেই যাতে বাজারজাত হয়, এর জন্য কুমারখালী কাপুরি হাটটাকে ব্যাপক সংস্কার করে এটাকে আন্তর্জাতিক মানের একটা কাপুরি হাট বানানোর আমরা চেষ্টা করি। সুষ্ঠু নির্বাচনের দাবি সহ আসনটির সাধারণ ভোটাররা বলছেন দেশ দশের উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। আদর্শ রাজনীতি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার মানসিকতা নিয়েই তরুণ প্রজন্ম ভোট দিবে। এইভাবে সরকারের আমলে নির্বাচন হয়নি, আর যদি নির্বাচন হয়েছে রাতের ভোট দিনে, দিনের ভোট রাত্রে, আসলে সাধারণ জনগণকে ভোট দিতে পারেনি। একটি ভোটারের কাছে জামাত যাবে, বিএনপি যাবে, জাতীয় পার্টি যাবে, অন্যান্য পার্টি যাবে, বা যারা স্বতন্ত্র করবে তারা যাবে, সবাই যাবে। ভোট কে কোথায় দেবে এটা ভোটারের ব্যাপার। কুষ্টিয়া জেলার 4টি আসনে মোট ভোটার সংখ্যা 13,07,930 জন। এর মধ্যে পুরুষ ভোটার 6,50,867 জন এবং নারী ভোটার 6,57,063 জন। তাহসিন তারিন,
মোহনা সংবাদ। আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৭১ এবং ২৪ জুলাইকে ধারণ করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বলেন, সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে, সেখানে ঐক্যের কোনো বিকল্প নেই। আর দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বেই মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। রোববার নয়াপল্টনে প্রয়াত বেগম জিয়ার জন্য আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। তানজিদ ভুইয়ার প্রতিবেদনে বিস্তারিত। নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে প্রয়াত বিএনপি চেয়ারপারসনের জন্য দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করে জিয়া মঞ্চ। এতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং চেয়ারম্যান তারেক রহমানের জন্য বিশেষ দোয়া করা হয়। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, দেশে গভীর সংকট চলছে, এখান থেকে বেরিয়ে দেশকে এগিয়ে নিতে তারেক রহমানের নেতৃত্বের উপর সবাইকে আস্থা রাখতে হবে। দেশটা একটা সংকটের মধ্যে আছে, এখনো গণতন্ত্রটা আমরা ফিরে পাই নাই। আগামী দিনে তারেক রহমানকে যাতে আমরা রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসতে পারি, তাহলে এই দেশে গণতন্ত্রটা আবার আমরা ফিরে পাবো, এই দেশের মানুষের মৌলিক অধিকার ফিরে পাবো। আর বিএনপি ক্ষমতায় থাকলে শিক্ষা, সংস্কৃতি এবং অর্থনীতিতে আমূল পরিবর্তন হয় বলে জানান দলের ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। বাংলাদেশের অন্যান্য সকল উন্নয়ন, এই দুটি সেক্টর বাংলাদেশ টিকে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার শাসন আমলের উপর ভিত্তি করে। দেশের আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে, আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব, আমার দেশে গণতন্ত্র, মানুষের উন্নয়ন, আমরা সবাই যেন দেশটাকে গড়ে তুলে। তারেক রহমান যে কথাটি বলেন, আমাদের শেষ কথা হচ্ছে ঐক্য, 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 আর সবার আগে বাংলাদেশ। তার অভিযোগ, স্লো পয়জনিং এর মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দেয় আওয়ামী লীগ। ওনার একটি ছেলে বিদেশে বিনা চিকিৎসা, আর একটি ছেলে ১৭ বছর বিদেশে ছিলেন, দেশে আসতে পারে নাই। ওনাকেও একটি ঢাকার জেলখানা, যে মানুষ বাসযোগ্য নয়, সেই জেলখানায় ওনাকে রেখেছেন, স্লো পয়জনিং করেছেন। তারপরেও উনি হাসিনার নামটি একটিবারের জন্য উচ্চারণ করেনি। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সুদৃঢ় নেতৃত্বেই আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে বলেও আশা জানান বরকতুল্লাহ বুলু। আগামী দিনে বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের প্রতিচ্ছবি, বেগম খালেদা জিয়ার প্রতিচ্ছবি, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করতে হলে আমাদের ঐক্যবদ্ধভাবে যার যা কেউ যেখান থেকে আমাদেরকে কাজ করতে হবে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। দেশের উত্তরাঞ্চল সহ বেশ কিছু জেলায় জেঁকে বসেছে তীব্র শীত। রাজশাহী ও রংপুর বিভাগ সহ বিভিন্ন স্থানে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। ঘন কুয়াশায় নদী অববাহিকায় রাত থেকে সকাল পর্যন্ত শীতের তীব্রতা বাড়ছে। চরাঞ্চল ও নদী তীরবর্তী এলাকায় কাবু হয়ে পড়েছে শিশু, নারী ও বয়স্করা। আর সর্দি, কাশি সহ শীতজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন তারা। অস্বাভাবিক এই শীতে ফসলের ক্ষতিতে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে কৃষকদের কপালে। লালমনিরহাট থেকে শীত পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন খান। সুমন, লালমনিরহাটের জনজীবনে শীতের কেমন প্রভাব দেখছেন জানাবেন। উত্তরাঞ্চলে কিন্তু গত এক সপ্তাহ ধরে ব্যাপক শীতের প্রকোপ দেখা দিয়েছে। গত দুদিন থেকে কিন্তু হালকা রোদের সূর্যের দেখা মিলেছে। তবে এই সূর্যের দেখা মিললেও কিন্তু যে তাপ, যেটুকু সূর্যের ছিল, সেটি কিন্তু আসলে ওরকম তাপ নেই সূর্যের। পাশাপাশি যদি বলি যে এই সূর্যের দেখা মিললেও তাপ না থাকার কারণে যে মানুষ, যে খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু বেলা বাড়লেও তারা মাঠে কাজ করতে আসতে পারছে না। যে বাতাস যে রয়েছে, যে শিরশিরে বাতাস, এই বাতাস কিন্তু শরীরে লাগছে এবং ব্যাপক ঠান্ডা অনুভূতি হচ্ছে। পাশাপাশি যে ঘন কুয়াশার কথা বলেছেন, যে ঘন কুয়াশা অনেকটাই কেটে গেছে। কুয়াশা না থাকলেও কিন্তু শীতের যে প্রকোপ সেটি কিন্তু রয়েছে। পাশাপাশি যে হাসপাতালগুলোর কথা বলেছেন, সে হাসপাতালে কিন্তু যে শিশু রোগের নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানান রোগের কিন্তু প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেই হাসপাতালগুলোতে আমরা গিয়ে দেখেছি যে
বিশেষ করে শিশু এবং বৃদ্ধদের যে উপচে পড়া ভিড়, এই চিকিৎসকরা কিন্তু এই শিশু এবং বৃদ্ধদের পাশাপাশি যে ঠান্ডাজনিত রোগীদের চিকিৎসা দিতেও হিমশিম খাচ্ছে। পাশাপাশি আমি যদি বলি যে চর অঞ্চলে, তিস্তার চর অঞ্চলগুলো যে রয়েছে, সে চর অঞ্চলগুলো বিশেষ করে নদী বেষ্টিত হওয়ার কারণে, ফাঁকা হওয়ার কারণে যে বাতাসের প্রকোপটা বেশি এবং সেই চর অঞ্চলের মানুষ কিন্তু অনেক বেশি কষ্ট রয়েছে। পাশাপাশি যে শীতবস্ত্র রয়েছে, সেই শীতবস্ত্র তাদের অভাব রয়েছে। আমরা দেখেছি শীতবস্ত্র বিতরণের বিষয়টি সরকারিভাবে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে, তবে প্রয়োজনীয় তুলনায় অপ্রতুল রয়েছে। পাশাপাশি যে অনেকেই বলছে যে যারা বিত্তবান রয়েছে বা বেসরকারি যে এনজিও গুলো রয়েছে, তাদেরকে এই শীতার্থ মানুষদেরকে এবং ছিন্নমূল মানুষদেরকে শীতবস্ত্র বিতরণের এগিয়ে আসার আহ্বানও জানিয়েছে। তো সব মিলিয়ে লালমনিরহাটে কিন্তু শীতের প্রকোপ এখনো রয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ শীতের খবরাখবর। আসাদ। সুমন, আপনাকে ধন্যবাদ। লালমনিরহাট থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সুমন। আবার আমন্ত্রণ মোহনা সংবাদে, সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। হেমন্তের শুরুতেই চাঁদপুরের নতুন ধানে ভরে উঠতে শুরু করেছে কৃষকদের উঠান। কৃষানীরা ব্যস্ত সময় কাটাচ্ছেন ধান কাটা, ঝাড়া ও মাড়াইয়ের কাজে। কেউ ধান সিদ্ধ করছে এবং চাল বানাচ্ছে, আবার কেউ চালের গুঁড়া দিয়ে তৈরি করছে পিঠাপুলি। চাঁদপুরের কৃষকদের ঘরে ঘরে চলছে নবান্ন উৎসব। মোহাম্মদ ফাহাদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। ভোরের কুয়াশা আর শীতের তীব্রতা উপেক্ষা করে এভাবেই নতুন আমন ধান সংগ্রহে ব্যস্ত কৃষকরা। চাঁদপুরের মাঠঘাট এখন পাকা ধানের মিষ্টি ঘ্রাণে মাতোয়ারা। ঘরের আঙিনা ভরে উঠছে নতুন ধান শুকানোর শব্দে। ভোর থেকে বিকেল অবধি চলে কৃষানীদের ব্যস্ততা। নতুন আমন ধান কাটা হয়, সেই সাথে চাল দিয়ে নতুন অন্ন রান্না করে উদযাপিত হয় নবান্ন উৎসব। আমাদের নতুন ধান আসলে আমরা আনন্দতে ধান কাটি, আনন্দ লাগে। 6 মাস হবে গৃহস্থিতা আসে, এই কারণে আমাদের খুব আনন্দ লাগে, ফুর্তি লাগে। আনন্দের গ্যারান চারিদিকে বম করে, আমার কাছে আনন্দ লাগে। এই উৎসব শুধু কৃষকের নয়, শিশু থেকে বয়স্ক সবার মাঝেই আনন্দের রং ছড়িয়ে দেয়। তবে দিন দিন গ্রাম বাংলায় হারিয়ে যেতে বসা উৎসব ও ঐতিহ্যকে ধরে রাখতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন আয়োজন করছে নবান্ন উৎসব। নবান্ন উৎসবে নতুন ধান আসে, নতুন ধানের যে সুঘ্রাণ, সেই সুঘ্রাণের সাথে আরো যোগ হয় নতুন পিঠার আমাদের গান, পিঠাপুলি উৎসব। আর এটা এখন বাঙালি ভুলেই গেছে, যেহেতু ইদানিং আমি একটা জিনিস দেখেছি, আমাদের এই ফরিদগঞ্জেই পুনরায় মানুষ আবার নবান্ন উৎসব শুরু করতেছে। নবান্ন উৎসবে নতুন ধান দিয়ে হয়, আমরা ঘরের সবাই মিলে এই পিঠা বানাই, পিঠাপুলি। নবান্ন উৎসব কৃষকের শ্রম, ঘাম ও আনন্দের মিলন মেলা। প্রত্যেকটা ঘরে ঘরেই সেই উৎসবের আবহ ছিল, অর্থাৎ প্রত্যেক ঘরে ধান আসতো, ধান থেকে চাল মাড়ানো হতো, চাল থেকে নানান ধরনের পিঠা পুলি। এই যে একটা উৎসব এবং মুহুমুহু ঘ্রাণ, আমরা বিমোহিত হতাম। নবান্ন উৎসবের আনন্দ ছড়িয়ে আছে গ্রাম বাংলার মাটি ও মানুষের জীবনধারায়। চাঁদপুরের নবান্নের এই প্রাণবন্ত দৃশ্য চিরায়িত বাংলারই প্রতিচ্ছবি। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার সারা দেশ থেকে সভা সমাবেশ ও বিক্ষোভ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যে ও চিত্রে ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করেছে বিক্ষুব্ধ জনতা। সিরাজগঞ্জের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংগঠন রাবিয়ান সিরাজগঞ্জের আয়োজনে তৃতীয় পূর্ণমিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফেনী জেলায় আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বিভাগীয় প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের আয়োজনে গণভোট 2026 সংসদ নির্বাচনের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে বরিশাল বিভাগের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জামালপুরে 10ম শ্রেণীর শিক্ষার্থী জিহাদের হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেছে গহেরপাড়ার সর্বস্তরের মানুষ। সেনাবাহিনীর উদ্যোগে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বাগেরহাটের মোংলায় বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মানিকগঞ্জের দৌলতপুরের ধামসর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। এবার খেলার খবর। ক্রিকেট টি-20 বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারতের মাটিতে হওয়া নিয়ে সৃষ্টি জটিলতা যেন কাটছেই না। নিরাপত্তার শঙ্কা ও মুস্তাফিজ ইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমন উত্তপ্ত পরিস্থিতির মাঝে বাংলাদেশের ম্যাচগুলো আয়োজনে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিসিবি সূত্র জানায়, পাকিস্তানের সব আন্তর্জাতিক মানের ভেন্যু বিশ্বকাপ ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। সম্প্রতি চ্যাম্পিয়ন ট্রফি এবং আইসিসি নারী কোয়ালিফায়ার সফলভাবে আয়োজন করার অভিজ্ঞতাকে পুঁজি করে আত্মবিশ্বাস দেখাচ্ছে পিসিবি। দর্শক, এ পর্যায়ে জানিয়ে দিচ্ছি আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। দর্শক, প্রথমে আমার হাতে আছে প্রথম আলো। তারা আজকে শিরোনাম করেছেন, গণভোট নিয়ে এখনো জোরালো প্রচার নেই। তারা আরেকটা শিরোনাম করেছে, চট্টগ্রাম কবে বাণিজ্যিক রাজধানী হবে। দর্শক, আমার হাতে এখন আছে দৈনিক ইত্তেফাকে তারা শিরোনাম করেছেন, স্বাধীনতার স্বপ্ন দেখছে ইরানিরা, সহায়তা করবে যুক্তরাষ্ট্র, বলছেন ট্রাম্প। অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারের নির্দেশ ইসির। আমার হাতে আছে সমকালে তারা শিরোনাম করেছেন, সীমানা নিয়ে আদালতের আদেশ, ভোটে বিপত্তি। আরেকটা শিরোনাম করেছেন তারা, ইরানে বিক্ষোভ আরও বিস্তৃত, দমনপীড়ন, মৃত্যুও বাড়ছে। আমার হাতে আছে এখন বাংলাদেশ প্রতিদিনে তারা শিরোনাম করেছেন, রাখাইনে ত্রিমুখী সংঘর্ষ, গুলিবিদ্ধ বাংলাদেশি শিশু, মৃত্যুশয্যায় সশস্ত্র গ্রুপের 53 জন আটক। বাংলাদেশের ব্যাংকের উৎসাহী উদ্যোগ। দর্শক, আমার হাতে আছে এখন যুগান্তরে তারা শিরোনাম করেছেন, ভোট নিয়ে দলগুলোর মধ্যেই উদ্বেগ উৎকণ্ঠা। আরেকটা শিরোনাম করেছেন, ফের মুখোমুখি ইরান যুক্তরাষ্ট্র, পাল্টাপাল্টিতে হামলার হুমকি। দর্শক, আমার হাতে এখন আছে সর্বশেষ পত্রিকা দ্য ডেইলি স্টারে তারা শিরোনাম করেছেন, গ্যাস ক্রাইসিস ফুয়েলস সাফারিং এক্সট্রা কস্ট। দর্শক, এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো। শেষ করব মোহনা সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। লেভেল প্লেইং ফিল্ড নিয়ে সমস্যা নেই, জানালেন প্রধান উপদেষ্টা। সবাইকে গণভোটে অংশ নেওয়ার আহ্বান পরিবেশ উপদেষ্টার। আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন মান্নান সহ 58 জন। দ্বিতীয় দিনে বাতিল 7। ভোটে সহিংসতা ঠেকাতে মাঠে প্রশাসনকে সিএসসির নির্দেশ। কুষ্টিয়ার 4টি আসনেই বিএনপি জামাতের মধ্যে প্রতিদ্বন্দ্বিতার আভাস। উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই সংসদে চান ভোটাররা। এবং বিক্ষোভ সহিংসতায় জ্বলছে ইরান, নিহত ছাড়িয়ে গেছে 500, বলছে হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস। হাসপাতালে আহতদের চাপ। এই ছিল মোহনা সংবাদের। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohna.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।